ভাই আপনি যদি এমন একটা ডিভাইস খুঁজেন যেটা হবে খুবই পাতলা, লাইট ওয়েট, হাতের ভিতরে নিলে কমফোর্টেবল লাগবে, বাট ব্যাটারি লাগবে বড়সড়, তাহলে আপনার জন্য চলে এসেছে টেকনো পোভা কার্ভ 2। এই ফোনটা থিকনেস মাত্র 7.42 mm, কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে 8000 mAh, আর এইটাই ওয়ার্ল্ডের ভিতরে 8000 mAh ব্যাটারির সব থেকে পাতলা ফোন। তবে আমরা একটা ফোন কেনার সময় শুধুমাত্র কি ওই বড় ব্যাটারি আর থিকনেস দেখবো? অবশ্যই না, আমরা সবকিছু মিলিয়ে জানার চেষ্টা করব যে ডিভাইসটা আসলেই কেমন হচ্ছে। বাংলাদেশে ডিভাইসটা একটা ভেরিয়েন্টেই পাবেন, 8+256 GB, দাম রাখা হয়েছে 36,999 টাকা, মানে 37,000 টাকা। স্টোরেজ পার্টে বলে রাখি, এই ফোনটাতে কিন্তু এসডি কার্ড স্লট পাচ্ছেন না, তার মানে 256 GB স্টোরেজ আপনার জন্য যথেষ্ট কিনা সেটা কিন্তু শুরুতেই ভেবে নেবেন। বেশ ফিউচারিস্টিক ডিজাইন নিয়ে হাজির হয়েছে পোভা কার্ভ 2, অনেকটা স্পেসশিপের আদলে ডিজাইন করা হয়েছে, রেয়ার প্যানেলে ওই ব্যাপারটা বেশি ভিজিবল হচ্ছে, এবং রাইট কর্নারে আবার কিছুটা ট্রান্সপারেন্ট লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্যামেরা মডিউলটাও দেখতে ইউনিক লাগছে। ফোনটার রেয়ার প্যানেলটা কার্ভ এবং ডিসপ্লেটাও কিন্তু কার্ভড, স্লাইটলি, খুব বেশি কার্ভ না, যে কারণে হাতের ভিতরে নিলে কমফোর্টেবল লাগে। বিল্ড ম্যাটেরিয়াল রেয়ার প্যানেল প্লাস্টিক, ম্যাট ফিনিশিং এবং বডি ফ্রেমও প্লাস্টিক। আইপি রেটিং দেওয়া হয়েছে 64, এখনকার সময় মার্কেটে কিন্তু 68, 69K প্লাস সবকিছুই ভাই চলে এসেছে। 64 হ্যাঁ কিছুটা হলেও কম, আমি মিনিমাম 65 এখানে আশা করেছিলাম। 1.5 মিটার এইচজিএস এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেটও আছে। ওই যতই সার্টিফিকেট থাকুক, ফোনগুলো একটু সেফলি ব্যবহার করাটাই ভালো, কারণ বেকায়দায় পড়লে যে কোনো ফোনই অল্প ডিস্টেন্স থেকে পড়লে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। ক্যামেরা মডিউলটা দেখলে মনে হয় এখানে 3টা ক্যামেরা রয়েছে, বাট ক্যামেরা আছে 2টা এবং একটাতে আয়ার সেন্সর দেওয়া হয়েছে, ওই রিমোট আর কি, আপনি এসি টিভি এগুলো কন্ট্রোল করতে পারবেন। টপে নয়েজ ক্যান্সেলিং মাইকটা রয়েছে, 3.5 mm অডিও পোর্ট কিন্তু কোথাও নাই। পাশাপাশি এই ফোনটাতে ডুয়েল স্পিকারস নাই, মানে একটা মাত্র স্পিকার রয়েছে, বাট আমার কাছে মনে হয় এই প্রাইস রেঞ্জে অবশ্যই ডুয়েল স্পিকারস থাকা দরকার ছিল। আশা করি ডিজাইন পার্টে এই ফোনটা নিয়ে আপনারা সবকিছুই জেনেছেন। এবার চলেন আমরা জানার চেষ্টা করি ডিসপ্লে কোয়ালিটি কেমন হচ্ছে। ফোনটাতে 6.78 ইঞ্চের 144 হার্টজের FHD প্লাস রেজলিউশনের অ্যামুলেট কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটা 10 বিটের HDR10+ সাপোর্টেড, তার মানে আমরা HDR কন্টেন্ট ইউটিউবে দেখতে পারবো, এবং 10 বিট হওয়ায় কিন্তু কালার ডেপথ খুবই ভালো পাওয়া যাবে। ওয়াইডভাইন এলন সাপোর্টেড রয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে হাই রেজলিউশনে HDR কন্টেন্ট দেখা যাবে, যেহেতু এটা একটা HDR ডিসপ্লে। আমরা ইউটিউবে সর্বোচ্চ 2K 60 FPS এ HDR ভিডিও দেখতে পেরেছি, স্মুথলি রান করছিল। 2304 হার্টজের PWM ডিমিং রয়েছে, যে কারণে আপনারা যখন লো ব্রাইটনেসে ডিসপ্লেটা ব্যবহার করবেন তখন ফ্লিকার খুবই কম পাওয়া যাবে, চোখের জন্য নিরাপদ এক কথায়। এখন কথা হলো 144 হার্টজ যেটা রয়েছে এটা কিন্তু সব জায়গায় পাবেন না ভাই, মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন 2টা 3টা বলা যায় ওইগুলাতে 144 হার্টজ আনলক করা যায় সিস্টেমের ভিতরে, সেটিংসের ভিতরে। বাকি যে অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, মানে বেশি অংশ সময় এই ফোনটাতে 90 to 120 হার্টজই পাওয়া যাচ্ছিল। এমনিতেই ডিসপ্লেটা স্মুথ আছে, ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট ভালো, যে কারণে গেমের সময় রেসপন্স রেটটাও ভালো পাওয়া যাচ্ছিল। 429 PPI, বেশ শার্প একটা ডিসপ্লে, খুবই ক্রিস্পি লাগে। HBM ব্রাইটনেস 1600 নিটস, পিক ব্রাইটনেস দিতে পারে 4500 নিটস। সানলাইটে ব্যবহার করেছি, কড়া রোদ্রের ভিতরে ব্যবহার করেছে, হ্যাঁ ভিজিবিলিটি ওকে আছে আমি বলবো। আসলে আমরা একেবারে কড়া রোদ্রে তো ওইভাবে ভিডিও টিডিও দেখি না বা ফোন ব্যবহার করি না, সেই তুলনায় আমার কাছে ডিসপ্লের ব্রাইটনেস কোয়ালিটি ঠিকঠাকই মনে হয়েছে। সো আমার মতে এই প্রাইস পয়েন্টে এই ডিসপ্লের কোয়ালিটি আসলে ভালো দেওয়ার চেষ্টা করেছে টেকনো। আরেকটা বিষয় মিস করেছি, এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস 7i প্রোডাকশন দেওয়া হয়েছে। এবার আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। এই ফোনটার রেয়ারে 2টা ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, যেটাতে OIS থাকছে না। আমি তো 37,000 টাকার ফোনে মেইন সেন্সরের OIS আশা করছিলাম। পাশে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে, এইটা দেওয়ার কোনো দরকারই ছিল না। আমার মতে 50 মেগাপিক্সেলের সাথে মিনিমাম একটা 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড থাকলে খুবই ভালো হতো। পোর্ট্রেট মোডের রেয়ার ক্যামেরাতে 3টা ফোকাল লেন্থ পাবেন, ভালো লাইট পেলে 3টা ফোকাল লেন্থেই খুবই শার্প ইমেজ পাওয়া যাচ্ছিল। 50mm ফোকাল লেন্থে এসে কিছুটা সফট করে, বাট নোটিসেবল না, আপনি জুম টুম না করলে ওইভাবে বুঝতে পারবেন না যে ডিজিটালি জুম করে তোলা হয়েছে। পোর্ট্রেট মোডে এর এজ ডিটেক্ট ভালো আছে, সফট আছে, ব্যাকগ্রাউন্ডে বোকেও ক্রিয়েট করতে পারছে। এর ইমেজগুলোতে আমি একটা জায়গায় বেশি অংশ সময় দুর্বলতা পেয়েছি, মানে যতগুলো ছবি তুলেছি সেটা হলো এক্সপোজার ব্যালেন্সে। ছবিগুলো একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে যখন অতিরিক্ত আলো থাকে তখন ওই আলোগুলাকে এর ক্যামেরা অতটা ভালোভাবে ব্যালেন্স করতে পারে না, এক্সপোজ করে ফেলে, যে কারণে অবজেক্টের যে সেপারেশনটা সেটা অতটাও ভালো হয় না, মানে অবজেক্টটার উপরে ফোকাসটা ভালোভাবে পড়ে না, ওই ড্রামাটিক্যাল ব্যাপারটাও ক্রিয়েট হয় না। ল্যান্ডস্কেপে প্রাইমারি সেন্সর থেকে 23mm ফোকাল লেন্থের ছবি তোলা যায়, মানে বেশ ওয়াইডার আছে যেহেতু একটাই মিনিমাম ফোকাল লেন্থের। আচ্ছা, ছবিগুলো দেখে যেটা মনে হলো একটু কুল টোন বেশি পুশ করে, আর একটু ওয়ার্ম টোন আশা করেছিলাম, তাহলে
ছবিগুলো দেখতে ন্যাচারাল লাগতো। কালারগুলো আবার ব্যালেন্স আছে, লাইট ব্যালেন্সটা পোর্ট্রেটের তুলনায় এই জায়গাটায় কিছুটা বেটার পেয়েছি। ডাইনামিক রেঞ্জে এখনো কমতি আছে, শ্যাডো এরিয়াগুলোকে আরেকটু ভিজিবল করতে পারলে ভালো হতো। ফোনটার রিয়ার ক্যামেরার ছবি দেখে আমার কাছে এমনটাই মনে হলো, প্রাইস বিবেচনায় আরেকটু বেটার কিছু থাকতে পারতো, আরেকটু ভালো হতে পারতো। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেল, ফোকাল লেন্থ 24mm, হ্যাঁ এটাও ওয়াইড আছে। 13 মেগাপিক্সেল এটা আপনি ফিল করবেন না যে 32 বা 64 মেগাপিক্সেল থাকা দরকার ছিল, কেননা ইমেজগুলো যথেষ্ট শার্প মনে হয়েছে। স্কিন টোন, ব্যাকগ্রাউন্ড লাইট অ্যান্ড কালার খুবই দারুণ। মানে যারা ন্যাচারাল টোন পছন্দ করেন, স্মুথ করবে না, ওভার স্যাচুরেটেড করবে না, একটু রিয়েলিস্টিক লুকটা থাকবে, তাদের কাছে এই সেলফি ক্যামেরা অবশ্যই ভালো লাগবে। ফোনটাতে ক্যামেরা টু এপিআই ফুল পর্যন্ত আছে, মানে লেভেল 3 পর্যন্ত আনলকড নাই। এই ফোনটার বোথ ফ্রন্ট এবং ব্যাকে 2K 30fps এ ভিডিও শুট করা যায়, আর 1080p 60fps এ ভিডিও শুট করা যায়। আমরা স্যাম্পল ভিডিও দেখিয়ে দিচ্ছি। পিছন ক্যামেরাতে যখন 2K 30fps এ ভিডিও শুট হচ্ছে তখন কিন্তু ইআইএসটা কাজ করে না, যেহেতু ওআইএস নাই তাই স্টেবল ভিডিও পাওয়া যাবে না। 1080p 30fps এ ভিডিও শুট করার সময় শুধুমাত্র ইআইএস কাজ করবে। ভিডিও কোয়ালিটি ঠিক এরকম পাওয়া যাচ্ছে, কালার টালার দেখতে সুন্দর লাগছে, ন্যাচারাল লাগছে, এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনে নিতে পারেন। সামনের ক্যামেরাতে ইআইএস রয়েছে, কিন্তু আমি যখন 2K 30fps এ ভিডিও শ্যুট করছি তখন কিন্তু ইআইএসটা এনেবল করা যায় না। ইআইএস শুধুমাত্র এনেবল করা যায় 1080p 30fps এ ভিডিও শ্যুট করার সময়। ফেসের উপরে যখন হাইলাইট পড়ে তখন হ্যাঁ লাইট ব্যালেন্স করছে, আমি যখন শ্যাডোতে চলে আসি তখনও কিন্তু লাইটটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। 2K রেজলিউশন একটু শার্প লাগে বেশি, 1080p রেজলিউশনের থেকে ডিটেলস ভালো থাকে। ভিডিও কোয়ালিটি মোটামুটি এরকমই পাওয়া যাচ্ছে। চলেন এবার ফোনের পারফরমেন্সটা নিয়ে আলোচনা করা যাক। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100 5G চিপসেট ব্যবহার করেছে টেকনো এখানে, যেটা 6 ন্যানোমিটারের, সাথে আরো দুইটা চিপসেট রয়েছে। একটা হলো G1 সিগন্যাল চিপসেট এবং AC1 ওয়াইফাই চিপসেট। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5X টাইপ র্যাম দেওয়া হয়েছে। এটা মনে হয় মিলল না, কেননা র্যামটা মূলত স্টোরেজ থেকে যদি ফাইল রিড করতে না পারে ফার্স্টলি, তাহলে র্যামের স্পিডটাও ওইভাবে পাওয়া যায় না। UFS 2.2 না দিয়ে এর এসওসিতে 3.1 সাপোর্টেড। সো আমার মতে 3.1 স্টোরেজ টাইপ দিলেই মনে হয় জিনিসটা সুন্দর কম্বাইন্ড হতো। ডায়মেনসিটি 7100 এটা কিন্তু অনেকটা নিউ একটা এসওসি, কয়েকটা ফোনে আমরা ব্যবহার হতে দেখেছি সবেমাত্র। এই এসওসিটার পারফরমেন্স আপনি স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর সাথে তুলনা করতে পারেন। এক কথায় 6 Gen 1 তো আপনারা বেশ মোটামুটি চিনেন, এখানে Geekbench 6 এর রেজাল্টটাও কাছাকাছি এবং আন্তত স্কোরটাও কাছাকাছি। আর 6 Gen 1 4 ন্যানোমিটারের এসওসি, 7100 6 ন্যানোমিটারের এসওসি, যে কারণে 7100 ব্যাটারি কনজিউম 6 Gen 1 এর থেকেও কিছুটা বেশি করবে। মেইন যে পার্থক্যটা রয়েছে জিপিইউতে এসে, 7100 জিপিইউ পারফরমেন্সটা 6 Gen 1 থেকে কিছুটা বেটার। ডে টু ডে যে টাস্কগুলো আমরা আসলে করে থাকি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, হাই রেজলিউশনে ভিডিও দেখা বা মাল্টিটাস্কিং করা, কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা, এইগুলো এই ফোন ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, যে পারফরমেন্সটা এসওসি থেকে আপনারা পাবেন। বাট আপনি যদি গেমিং এর দিকে আসেন তাহলে প্রাইস বিবেচনায় পারফরমেন্সটা পিছিয়ে থাকছে, কারণ গেমিং পারফরমেন্সে আমি যেটা দেখলাম এই ফোনটাতে 60 FPS এর উপরে গেমিং করা যাচ্ছে না। পাবজি গেমের সেটিংসটা আমি শেয়ার করি, স্মুথ এক্সট্রিমে খেলা যায় এবং HDR এ আলট্রা পর্যন্ত খেলা যায়। CODM গেমটাও এটাও 60 FPS ম্যাক্স পাচ্ছিলাম। আপনি যদি ওই টুকটাক গেমার যেটা বলে যে শখের বসে গেম টেম একটু খেলি মাঝে মধ্যে, ওইরকম যদি গেমার হন তাহলে এই ফোনটাতে গেমিং পারফরমেন্সে আপনি হ্যাপি থাকবেন। ফোনটাতে iOS 16 দেওয়া হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 16, যেখানে টেকনো দাবি করছে যে 2 ইয়ার্স এর মেজর ওএস আপডেট এবং 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটও তারা দিবে। এটা আমার কাছে ভালো লেগেছে ভাই, 2 বছর দিক, তাও বলে দিচ্ছে যে আমরা 2 বছর দিব কি 3 বছর দিব। সো আপডেটের ব্যাপারটা আমার মতে সবসময় ক্লিয়ার রাখা উচিত। iOS 16টা হলো টেকনোর একটা অন্যরকম ইউআই। যারা এর আগে টেকনো ফোন ব্যবহার করেছেন তারা যদি iOS 16-এ আসেন তাহলে অনেক অনেক নতুন ফিচার আপনি পাবেন। বেশ কয়েকটা ফোনের ইউআই মিলে বলা যায় একটা ইউআই টেকনো বানানোর চেষ্টা করেছে। প্রথমে ভালো লাগা যে বিষয়টা আমার কাছে এসেছে সেটা হলো এই ডেপথ ওয়ালপেপার। টেকনোর এই ফোনটাতে আপনি হোম স্ক্রিনেও ডেপথ ওয়ালপেপার দেখতে পাবেন। ওই যে পাখিটার নিচ দিয়ে দেখেন লোগোগুলো যাওয়া আসা করছে, আমি লেফট রাইট সোয়াইপ করলে ওই যে পাখিটার নিচ দিয়ে লোগো যাচ্ছে, এটা কিন্তু দেখতে আসলেই সুন্দর লাগছে। তাছাড়াও লিকুইড গ্লাস যেটা, ওইটাকে টেকনো নাম দিয়েছে গ্লো স্পেস ডিজাইন, নিউ ওয়ালপেপার ডিজাইন করেছে এবং ইমেজ টু ভিডিও এরকম কিছু ফিচারও কিন্তু এই ফোনটাতে রয়েছে। তাছাড়া ইউআই এর ভিতরে টেকনো নিজস্ব যে এআই গুলা এক্সিস্ট করে সেগুলা প্রায় সবই দেওয়া হয়েছে। এই জায়গায় সার্কেল টু সার্চও রয়েছে, হ্যাঁ গুগলের সার্কেল টু সার্চ এই ফোনটাতে দেওয়া হয়েছে, যেটা ইম্পর্টেন্ট। শখ করে একটা আইফোন কিনছিলাম, বাট মাঝে মাঝে ওই সার্কেল টু সার্চের জন্য অ্যান্ড্রয়েড ফোনে আমার আশাই লাগে, এটা এতটাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। তাছাড়াও ফ্রিলিং 2.0 রয়েছে এবং এটা রেঞ্জ 1.5 কিলোমিটার। এটার একটা টেস্ট আমার করার ইচ্ছা আছে। আপনারা কে কে চান যে এই ফ্রিলিং বলেন বা আরো যে ব্র্যান্ডগুলো যে লিঙ্কটিং দিচ্ছে, তো এইগুলো আসলে কতটা কাজের একটা টেস্ট আমি করব, আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করতে পারেন। তাছাড়া ফোনটাতে NFC দেওয়া হয়েছে, ওয়াইফাই থাকছে 5, ব্লুটুথ 5.4 দেওয়া হয়েছে। ফোনটার মূল যে আকর্ষণীয় পার্ট ব্যাটারি,
স্লিম ফোন, তারপরে 8000 mAh এর ব্যাটারি রয়েছে, অবশ্যই সিলিকন কার্বন ব্যাটারি। আচ্ছা, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে এখানে। চার্জিং স্পিডটা আমি আরো বেশি আশা করেছিলাম, যেহেতু ব্যাটারি বড়, 60 ওয়াট বা 50 ওয়াট প্লাস চার্জিং স্পিড থাকলে বোধহয় আরো দ্রুত চার্জ করা যেত। তবে আমরা যদি ব্যাটারি হেলথের কথা চিন্তা করি তাহলে একদিক থেকে কিন্তু চার্জিং স্পিডটা ঠিকই আছে, কেননা চার্জিং স্পিড যত কম ব্যাটারি হেলথ তত বেশি পাওয়া যায়। 8000 mAh থেকে আমরা কেমন ব্যাকআপ টাইম পাবো? রেগুলার ইউজেজে এই ফোন থেকে 2 দিন ব্যাকআপ টাইম পাওয়া সম্ভব, বাট যারা বেশি ফোন ব্যবহার করেন, দুনিয়া উল্টে যাবে কিন্তু ফোনের স্ক্রিন সামনে থাকবে অলওয়েজ, তারা এই ফোন থেকে 1 দিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা নেই এক কথায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনটার প্রথম আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো আরো 2-1টা ভেরিয়েন্ট থাকা দরকার ছিল। যদি থাকতো তাহলে আরো কম টাকায় মানুষ নিতে পারতো। আর যে প্রাইসটা দেওয়া হয়েছে 8256 GB, এখানেও প্রাইসটা আমার কাছে বেশিই মনে হচ্ছে। এখন মার্কেটে স্টোরেজ শর্ট, র্যাম শর্ট, যে কারণে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তারপরেও আমি বলবো এই ফোনটার দাম আরো কম হওয়া দরকার ছিল। ওয়েল, প্রোজ অ্যান্ড কনস। আচ্ছা, কনস নিয়ে প্রথমে কথা বলা যাক। ক্যামেরা পার্টে এসে এই ফোনটাতে পিছিয়ে থাকছে, যেখানে ওয়াইস নাই, সাথে আলট্রাওয়াইডও নাই, বাট সামনের ক্যামেরা ভালো আছে। এরপরে সিঙ্গেল স্পিকার্স, যেখানে ডুয়েল স্পিকার্স অবশ্যই দেওয়া দরকার ছিল কোনো না কোনোভাবে, অ্যান্ড ইএফএস 2.2। আচ্ছা, প্রোজের পার্টে আসলে প্রথম ভালো লাগার জায়গাটা হলো এর ডিসপ্লেটা। HDR10+ এবং 10 বিটের প্যানেল তারা ব্যবহার করেছে। এরপরে অবশ্যই থাকছে ব্যাটারি পার্টটা, যেখানে ব্যাকআপ টাইম নিয়ে কোনো চিন্তা নাই। মানে একটা ফোন কিনবেন, স্লিম হবে, লাইট ওয়েট হবে, তারপরেও ব্যাকআপ টাইম ভালো পাওয়া যাবে, মানে ব্যাটারিটা বড়সড় দেওয়া হয়েছে। অ্যান্ড দেন ডিজাইন অবশ্যই, হ্যাঁ, খুবই সুন্দর একটা ফোন। আপনি যখন এই ফোনটা আর 10টা ফোনের সাথে দেখবেন তখন কিছুটা হলেও ইউনিক আপনার কাছে মনে হবে। এখন আপনার যদি ফোন কেনার সময় ডিসপ্লে, ডিজাইন এবং ব্যাটারি এই 3টা পার্টে প্রায়োরিটি বেশি থাকে, তাহলে এই ফোনটা আপনি দেখতে পারেন, আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এই তো ছিল আমার মতামত। আপনার কাছে পোভা কার্ভ 2 ফোনটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।